শিক্ষার্থীরা, আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে অধ্যায় 7 যেটা হচ্ছে আমাদের অধ্যায় 7, তো যেটাকে আমরা অসীম ধারা যেটার নামকরণ করা হলো। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার। সবার প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে অসীম ধারা, বা এটাকে আমরা ইনফাইনাইট সিরিজ বলি। তো এই জিনিসটা কি? তো আসলে ব্যাপারটা একটু খেয়াল করেন স্যার। সাপোজ প্রথমে আমাদের একটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে অনুক্রম। এরপর আমরা ধারা টপিক্সটাতে আসতেছি। প্রথমে হচ্ছে আমরা অনুক্রম বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তাহলে অনুক্রম জিনিসটা কি? অনুক্রম জিনিসটা হচ্ছে যে, যেমন মনে করেন আমরা যদি একটা সেট চিন্তা করি, ধরেন এ সমান মনে করেন আমি বললাম সকল স্বাভাবিক সংখ্যা। ওকে, তাহলে সকল স্বাভাবিক সংখ্যা ধরলাম। তাহলে এখন আমি ধরেন আরেকটা সেট নিলাম, মনে করেন বি। তাহলে বি সমান মনে করেন আমি যদি বলি যে বি সমান হচ্ছে যে স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গের সেট। তার মানে হচ্ছে কত? 1, 2 এর জন্য কত 4, 3 এর জন্য 9, 4 এর জন্য 16, 25। দ্যাট মিন্স কি, এরকম করে চলতে থাকবে এটা। ওকে, তার মানে হচ্ছে যে এই যে অনেকগুলো পথ, অসীম সংখ্যক পথ, এই যে কমা চিহ্নের সাহায্যে আমরা যে সেট আকারে প্রকাশ করতেছি, এই জিনিসটাকে কি বলা হয় স্যার? অনুক্রম বলা হয়। মনে রাখবেন, যে কোনো অনুক্রমের এটা একটু খেয়াল রাখবেন, যে কোনো অনুক্রমের পদ সংখ্যা হচ্ছে যে কি হয়, যে কোনো অনুক্রমের পদ সংখ্যা হচ্ছে যে কি, অসীম। ওকে, যে কোনো অনুক্রমের পদ সংখ্যা হচ্ছে কি স্যার? অসীম। অর্থাৎ পদ সংখ্যা মানে কি, যেমন এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ, এটা পঞ্চম পদ, এভাবে করে। তার মানে অনুক্রম বিষয়টা কি? অনুক্রম হচ্ছে যে আমরা যদি যে কোনো একটা সেটের যে উপাদানগুলো যে একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্কিত এটা যদি বুঝতে পারি। যেমন দেখেন এখানে 1 এর জন্য কত 1, 2 এর ক্ষেত্রে 4, 3 এর ক্ষেত্রে 9। তার মানে হচ্ছে যে কি, এই যে আমরা যদি সম্পর্কগুলো অর্থাৎ পরের পদ আগের পদের সাথে কি কিভাবে সম্পর্কিত, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, আবার অসীম সংখ্যক পদ যদি এরকম কমা চিহ্নের সাহায্যে যুক্ত থাকে, তখন এগুলোকে কি বলা হয় স্যার? অনুক্রম বলা হয়। যেমন মনে করেন একটা অনুক্রম এরকমও হতে পারে 1 বাই কত 4, 1 বাই কত 8, 1 বাই কত 16। ওকে, তাহলে হচ্ছে যে কি, অর্থাৎ এখানে সম্পর্কটা কি, যেমন হচ্ছে যে দেখেন প্রথম পদ থেকে পরের পদটা কি অর্ধেক হয়ে গেছে, এর পরেরটা কি আবার আরও অর্ধেক হয়ে গেছে, তারপরটা কি আরও অর্ধেক হয়ে গেছে। তাহলে এই যে আমরা যে এই পরের পদ আগের পদ এগুলোর মধ্যে যে সম্পর্কটা আছে, যে রিলেশনটা আছে, আমরা যদি এটা বুঝতে পারি এবং কমা আকারে যদি এরকম অসীম সংখ্যক পদকে যদি আমরা কি ডিফাইন করতে পারি, তখন হচ্ছে যে কি আমরা এই যে জিনিসটাকে আমরা তখন এটাকে একটা কি অনুক্রম বলতে পারতেছি। ওকে, এটা হচ্ছে যে একটা অনুক্রম। তাহলে কি আমরা বলতে পারতেছি কি এটা একটা অনুক্রম, মনে করেন এটা একটা অনুক্রম, তারপর হচ্ছে যে কি এটা একটা অনুক্রম। তো একটা জিনিস মনে রাখবেন, যে কোনো অনুক্রমের পদ সংখ্যা হচ্ছে যে কি অসীম। ওকে, আচ্ছা যাই হোক, তো এখন আসেন আমরা আসি ধারা টপিক্সটাতে। অনুক্রম থেকে আমরা কোথায় যাব? ধারা টপিক্সটাতে যাব। ধারা টপিক্সটা কি সবাই একটু খেয়াল করবেন। ধারা জিনিসটা কি, যদি কোনো অনুক্রমের এই যে পদগুলো আছে, পদগুলো যদি কমা চিহ্নের পরিবর্তে যদি মনে করেন এরকম যোগ চিহ্ন দিয়ে যদি যুক্ত থাকে, পদগুলো যদি কি চিহ্ন দিয়ে যুক্ত থাকে? যোগ চিহ্ন দিয়ে যুক্ত থাকে, তখন যেটা আমরা পাবো ওটাকে কি বলা হবে? ধারা বলা হবে। ওকে, অনুক্রমের ক্ষেত্রে কমার বদলে ধারার ক্ষেত্রে হচ্ছে কি যোগ। যেমন মনে করেন আমি যদি একটা অনুক্রম চিন্তা করি, সাপোজ 1 মাইনাস হাফ, 1/4 মাইনাস 1/8, তাহলে এরকম করে আছে, তাহলে এটা হচ্ছে কি একটা অনুক্রম। আর ধারার তাহলে কীভাবে লিখবো? 1 প্লাস কত মাইনাস হাফ প্লাস কত 1/4 প্লাস কত মাইনাস 1/8 প্লাস এরকম করে চলে যাবে। অর্থাৎ আমরা এটাকে সরাসরি কখন কীভাবে লিখি? 1 মাইনাস কত 1/4 হাফ প্লাস 1/4 মাইনাস কত 1/8, তাহলে এরকম টাইপের। ওকে স্যার, তো এখন ব্যাপারটা হচ্ছে যে অনুক্রম থেকে আমরা ধারায় কীভাবে যাব? অনুক্রমের ক্ষেত্রে হচ্ছে কি কমা চিহ্নের সাহায্যে যুক্ত থাকবে, ধারাতে হচ্ছে যে কি ওগুলো যোগ চিহ্নের সাহায্যে কি যুক্ত থাকবে। তাহলে এই জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, তো এখন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধারাটা দুই রকমের হয়। ধারা কয় রকমের হয় স্যার? দুই রকমের। ঠিক আছে স্যার, একটা হচ্ছে যে কি অসীম ধারা, আরটা হচ্ছে যে কি সসীম ধারা। একটা হচ্ছে কি অসীম, একটা হচ্ছে সসীম। তো অসীম ধারা কি? যে ধারার পদ সংখ্যা কি অনির্দিষ্ট, অর্থাৎ কোনো শেষ নাই, পদের কোনো কি নাই, শেষ নাই। আবার সসীম ধারা হচ্ছে কি, যে ধারার পদ সংখ্যা কি সীমাবদ্ধ, অনেকটা অসীম সেট আর সসীম সেটের মতো। তাহলে অসীম ধারা সসীম ধারা বিষয়টা হচ্ছে কি, যেমন ধরেন আমি যদি বলি স্বাভাবিক সংখ্যাগুলোর কি, যেমন ধরেন স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল যদি চিন্তা করি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস এরকম, তাহলে এটা হচ্ছে একটা অসীম ধারা, কারণ স্বাভাবিক সংখ্যার কোনো শেষ নাই। তাহলে এটা হচ্ছে একটা কোন ধরনের ধারা? অসীম ধারা। আবার সসীম ধারা কীরকম হতে পারে? ধরেন প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা,
প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা, তাহলে কত 1 + 2 + 3 + 4 এরকম করে কত পর্যন্ত 10 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে যে কি সসীম, কারণ এখানে 10টা পদ। বাট এটা অসীম কেন? কারণ এখানে অসীম সংখ্যক পদ। তাহলে আমরা এই জিনিসগুলো বেসিক কনসেপ্টগুলো আমরা সবাই বুঝতে পারছি, ঠিক আছে। জেনারেল ম্যাথ এগুলোর আলোচনা আছে, আমি জাস্ট সংক্ষিপ্তভাবে কনসেপ্টটা একটু বললাম যে অনুক্রম কি, ধারা কি, অসীম ধারা কি, সসীম ধারা কি, এগুলো একটু সবাই মনে রাখবেন। ক্লাসের শুরুতে এগুলো বললাম স্যার, সবাই একটু মনে রাখবেন, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, ধারার ক্ষেত্রে সবাই একটু দেখেন, আমরা এখন দুইটা টাইপ নিয়ে আলোচনা করব। এটা আমরা জেনারেল ম্যাথও পড়বো অধ্যায় 13তে। তো এখন হচ্ছে যে কি আমরা এখানে আলোচনা করতেছি, সবাই একটু খেয়াল রাখবেন। সবাই আমি একটা জিনিস বলবো, ভিডিওর প্রথমে এই অংশগুলো স্যার বারবার শুনবেন, ঠিক আছে স্যার। আমি যেগুলো বলছি এগুলো একটু বারবার শুনবেন, তাহলে কনসেপ্টগুলো আপনাদের মনে থাকবে। তাহলে হচ্ছে ধরেন আমরা যে ধারা পড়তেছি, এখানে আমরা যেমন খেয়াল করেন, মনে করেন 1 + 2 + 3 + 4, ওকে, এরকম করে যাচ্ছে। তো ধরেন এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, ঠিক আছে স্যার। তাহলে দেখেন আমরা যদি দ্বিতীয় পদটা হিসাব করি 2, দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করি তার মানে কত 1, তৃতীয় পদ হচ্ছে কত 3, তাহলে তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বিয়োগ করি তার মানে হচ্ছে কত 1। আচ্ছা, চতুর্থ পদ হচ্ছে কত 4, চতুর্থ পদ থেকে যদি তৃতীয় পদ বিয়োগ করি তাহলে কত 1। যদি কোনো ধারা এমনভাবে গঠিত হয় যে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, ওকে। তাহলে এই যে বিয়োগফল, যে কোনো পদ থেকে, যে কোনো পরবর্তী পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি আমরা কি বিয়োগ করি, বিয়োগফলটা যদি সবসময় কি কনস্ট্যান্ট থাকে, বিয়োগফলটা যদি সবসময় কি থাকে স্যার, কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ফিক্স থাকে, ঠিক আছে স্যার, সেম থাকে, তাহলে ওই ধারাটাকে তখন কি বলা হয় স্যার, সমান্তর ধারা বলা হয়। ওই ধারাটাকে তখন কি বলা হয়, সমান্তর ধারা বলা হয়, বা এটাকে আমরা এরিথমেটিক সিরিজ বলি, এরিথমেটিক সিরিজ, ওকে। যাই হোক, তো এখন কথা হচ্ছে সমান্তর ধারা জিনিসটা কি, সমান্তর ধারা। সমান্তর ধারা বিষয়টা কি, সমান অন্তর বিশিষ্ট ধারা, সমান অন্তর, অন্তর মানে বিয়োগফল, সমান অন্তর বিশিষ্ট ধারা, অর্থাৎ যে কোনো পরবর্তী পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে বিয়োগফলটা যদি কি থাকে, ফিক্স থাকে, তাহলে ওই ধারাটাকে কি বলা হবে, সমান্তর ধারা বলা হবে। যেমন দেখেন 2 + 4 + 6 + কত 8, ওকে। তো এখন কথা হচ্ছে যে যেমন দেখেন 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে এটা কোন ধরনের ধারা, সমান্তর ধারা, ওকে স্যার। তাহলে সমান্তর ধারা হচ্ছে যে কি, যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে ওটা হচ্ছে যে কি সমান্তর ধারা হয়, ওকে। তো এখন যে কোনো সমান্তর ধারার এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে প্রথম পদ, প্রথম যে পদটা এটা হচ্ছে প্রথম পদ, আর এই যে বিয়োগফল যেটা বের করলাম, বিয়োগফলটাকে বলা হয় সাধারণ অন্তর, সাধারণ অন্তর। প্রথম পদটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডিফারেন্স, ঠিক আছে স্যার, এই যে কমন যে ডিফারেন্স, কমন ডিফারেন্সটা, ফিক্সড ডিফারেন্সটা, এটাকে আমরা কত ডি দ্বারা প্রকাশ করি, ওকে স্যার। তাহলে এখন আসেন আমরা সমান্তর ধারার আলোচনাটা বুঝলাম সবাই, ওকে। তো এখন আসেন এরপর সবাই একটু খেয়াল করেন, এরপর আমরা আরেকটা ধারা শিখতেছি, সবাই একটু খেয়াল করেন, দেখেন ধরেন 2 + 4 + 8 + 16, তাহলে এভাবে যাচ্ছে। মনে করেন দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ করব, দ্বিতীয় পদকে তার আগের পদটা দিয়ে ভাগ করব, তাহলে কত 2। এরপর আবার খেয়াল করেন তৃতীয় পদকে মনে করেন আমরা দ্বিতীয় পদ দিয়ে ভাগ করতেছি, তাও কত 2, ওকে। এরপর মনে করেন চতুর্থ পদকে আমরা তৃতীয় পদ দিয়ে ভাগ করতেছি, তাও কত 2, ওকে। তাহলে যদি কোনো একটা ধারা এমনভাবে গঠিত হয় যে যে কোনো পদ, এই যে কোনো পদকে তার পূর্বের পদ দিয়ে যদি ভাগ করি, ভাগফলটা যদি কি থাকে, সেম থাকে, তখন ওই ধারাটাকে কি বলা হয় স্যার, গুণোত্তর ধারা বলা হয়। ওই ধারাটাকে তখন কি বলা হবে স্যার, গুণোত্তর ধারা বলা হবে, বা জিওমেট্রিক সিরিজ বলা হবে, জিওমেট্রিক সিরিজ, ওকে। তাহলে হচ্ছে গুণোত্তর ধারা জিনিসটা হচ্ছে যে কি, গুণোত্তর ধারা বিষয়টা কি, যে কোনো পদকে ঠিক তার আগের পদ দিয়ে ভাগ করলে ভাগফলটা কি থাকবে, সেম থাকবে, তখন ওই ধারাটাকে কি বলা হবে স্যার, গুণোত্তর ধারা বলা হবে। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে যে কি, এই যে এটা হচ্ছে যে প্রথম পদ, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, আর এই যে আমরা যে সাধারণ এই জিনিসটা, যে ভাগফলটা যে কনস্ট্যান্ট পাচ্ছি, এটাকে আমরা বলবো সাধারণ অনুপাত, এটাকে আমরা কি বলবো স্যার, সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাতকে আর, কমন রেশিও, অনুপাত রেশিও আর দ্বারা প্রকাশ করব, ওকে স্যার। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন স্যার, তাহলে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা দুইটা টপিকস আমরা পড়লাম, ঠিক আছে স্যার। একটা হচ্ছে যে কি
যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে বিয়োগফলটা কনস্ট্যান্ট থাকবে, যেটাকে আমরা সাধারণ অন্তর বলি। আর ধারাটা হচ্ছে যে কি, তাহলে সমান্তর ধারা। আর যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে ভাগফল যদি কনস্ট্যান্ট থাকে, অনুপাতটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এটা হচ্ছে কি গুণোত্তর ধারা। আর ওই অনুপাতটাকে সাধারণ অনুপাত আর বলা হবে। তাহলে আমরা প্রাথমিক আলোচনাগুলো পড়লাম। এখন আমরা একটু সূত্রগুলো লিখে দিব। আমি আপনাদেরকে একটা বক্স আকারে সূত্রগুলো লিখে দিচ্ছি, সবাই একটু ঠিক মতো লিখে নেবেন। ঠিক আছে স্যার, সবাই একটু ঠিক মতো লিখে নেবেন। তাহলে সবাই খেয়াল করেন স্যার। প্রথম হচ্ছে যে, সবাই একটু দেখেন, তাহলে প্রথম হচ্ছে যে কি, এটা হচ্ছে যে সমান্তর ধারা, এটা হচ্ছে সমান্তর ধারা, এটা হচ্ছে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। তো খেয়াল করেন আমাদের এখানে হচ্ছে যে কি, যে আমাদের হায়ার ম্যাথ হচ্ছে যে সূত্রগুলো জানতে হবে অঙ্কগুলো করার জন্য, প্রমাণগুলো আমাদের এখন দরকার নাই হায়ার ম্যাথের ক্ষেত্রে। তাহলে হচ্ছে যে কি, তাহলে সমান্তর ধারার প্রথম হচ্ছে এনতম পদ। তাহলে কোন একটা ধারার যদি এনতম পদ নির্ণয় করতে দেয়, এনতম পদ, তাহলে হচ্ছে এনতম পদের সূত্র হচ্ছে কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি, এনতম পদের সূত্র হচ্ছে এটা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ানটা আর এর উপর, এন মাইনাস ওয়ানটা কার উপর স্যার, আর এর উপর, কার উপর, আর এর উপর। ওকে, তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে যে কি সমান এনতম পদ। এনতম পদের বিষয়টা হচ্ছে যে কি, এখানে প্রথম পদ হচ্ছে যে কত, প্রথম পদ হচ্ছে কত, প্রথম পদ হচ্ছে যে এ, সাধারণ অন্তর হচ্ছে যে কত, সাধারণ অন্তর হচ্ছে কত ডি, আর সাধারণ অনুপাত হচ্ছে কত আর, সাধারণ অনুপাত হচ্ছে কত আর। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, গুণোত্তর ধারার ক্ষেত্রে এ ইন্টু কত আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এই বিষয়টা দিয়ে কী বোঝাচ্ছে সবাই একটু দেখেন। মনে করেন 3 প্লাস 7 প্লাস 11 প্লাস 15, তাহলে এরকম করে আসে। ওকে, তো এখন আপনাদেরকে বললো যে এই ধারাটার 10 নাম্বার পদটা কত হবে, 10তম পদটা কত, 10তম পদটা কত। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা আগে ধারাটা কোন ধরনের ধারা সেটা একটু দেখতে হবে, যে এটা কি সমান্তর নাকি এটা গুণোত্তর, তারপর আমরা অঙ্ক শুরু করবো। যেমন দেখেন, এটার দ্বিতীয় পদ হচ্ছে 7, প্রথম পদ 3, তাহলে হচ্ছে কি 7 থেকে 3 গেলে কত 4, আবার 11 থেকে 7 গেলে কত 4, তাহলে এটা হচ্ছে কি সমান্তর ধারা। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে কত, এ সমান কত 3, আর সাধারণ অন্তর ডি সমান হচ্ছে কত 7 মাইনাস 3 সমান কত 4। তাহলে আমাদের হচ্ছে যে কত, আমরা কি জানি এনতম পদ সমান হচ্ছে কত, এনতম পদ সমান কত জানি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কত ডি। তাহলে 10তম পদ কত হবে, 10তম পদ, তাহলে এ এর মান হচ্ছে কত 3, এন এর জায়গায় হচ্ছে কত 10 মাইনাস কত 1, ডি এর মান হচ্ছে কত 4। তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে কত পাচ্ছি 3 প্লাস 9 ইন্টু কত 4, তার মানে হচ্ছে যে কত 4 নং কত 36, 36 তিনে কত 39। তাহলে এই ধারাটার 10তম পদ হচ্ছে কত 39। খেয়াল করেন কিভাবে, দেখেন 4 করে যদি বাড়াই 19, 23, 27, 31, 35, 39। খেয়াল করেন তাহলে এরপরে তো এটা চলতে থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10, দেখছেন 10তম পদ। তাহলে 39টা হচ্ছে কততম পদ, 10তম পদ। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি ভ্যালিড, সূত্রটা কি ওকে। ঠিক আছে স্যার, তাহলে আমি আপনাদেরকে জিনিসটা বুঝাই দিলাম। ঠিক আছে স্যার, প্রমাণ আমাদের এখানে দরকার নেই, জেনারেল ম্যাথ আছে এগুলো, আমাদের এখানে অঙ্ক করার জন্য যে জিনিসগুলো দরকার আমি ওগুলো দেখাচ্ছি। তাহলে এখন আসেন আমরা এটা বুঝলাম, এখন আসেন এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে একটু খেয়াল করেন এটা কীরকম হতে পারে সবাই একটু দেখেন। ধরেন 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81 এরকম করে আছে। তো বললো এই ধারাটার 10তম পদ কত, কততম পদ স্যার 10তম পদ। তাহলে 10তম পদ কত বের করতে বলছে। ওকে, তাহলে আমরা কি করব স্যার, সবাই একটু খেয়াল করেন আমরা কি করব। তাহলে এখানে প্রথম পদ হচ্ছে কত, প্রথম পদ এ সমান হচ্ছে কত 3। এখন আসেন এটা সমান্তর নাকি গুণোত্তর দেখি। যেমন দেখেন 9 থেকে 3 গেলে কত 6, 27 থেকে 9 গেলে কত 18, বিয়োগফল মিলতেছে না, একটাতে 6 আসছে একটাতে 18 আসছে, নট পসিবল, সমান্তর হবে না, এটা অ্যারিথমেটিক হবে না। তো এখন আসেন 9কে 3 দিয়ে ভাগ করলে কত 3, 27কে 9 দিয়ে ভাগ করলে কত 3, তাহলে ভাগফল মিলছে, তার মানে এটা কি গুণোত্তর ধারা। তাহলে এটা যদি গুণোত্তর ধারা হয় তাহলে আর এর মান হচ্ছে কত, 9কে 3 দিয়ে ভাগ করে কত 3, তাহলে আর এর মান কত 3। তাহলে এখন আসেন আমরা কত, আমরা কি জানি এনতম পদ কত জানি, এ ইন্টু কত আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে সুতরাং 10তম পদ কত হবে, এ এর মান হচ্ছে কত 3, আর এর মান হচ্ছে কত 3, এন এর জায়গায় কত 10 মাইনাস কত 1, তার মানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার কত 9। দ্যাট মিনস 3 এর উপর কত আছে এখানে, আসলে বেসিক্যালি 1 আছে। তাহলে ইন টোটাল 3 টু দি পাওয়ার কত 1, গুণ আকারে থাকলে পাওয়ার বেস সেম, তাহলে পাওয়ার কি যোগ, তাহলে কত 3 টু দি পাওয়ার কত 10। ওকে স্যার, 3 টু দি পাওয়ার কত 10। তো এখন এটা ঠিক আছে কিনা কীভাবে দেখবো, যেমন আসেন আমরা এই ধারাটা নিয়ে একটু আলোচনা করি। এই ধারাটার প্রথম পদ কত 3 টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদ হচ্ছে যে কত 9 মানে কত 3 স্কয়ার, তৃতীয় পদ কত 27 মানে কত 3 কিউব,
চতুর্থ পদ কত 3 টু দি পাওয়ার কত 4। তো একটা জিনিস খেয়াল করেন, প্রথম পদ 3 টু দি পাওয়ার 1, দ্বিতীয় পদ 3 টু দি পাওয়ার 2, তৃতীয় পদ 3 টু দি পাওয়ার 3, চতুর্থ পদ 3 টু দি পাওয়ার 4। তাহলে হিসাব করলে 10তম পদ কত হবে 3 টু দি পাওয়ার কত 10। অর্থাৎ কি আমাদের সূত্রটা কি ভ্যালিড। ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন, আমরা হচ্ছে যে কি এই আলোচনাগুলো সবাই বুঝলাম। ওকে, তাহলে এখন আসেন, আমি কিন্তু আপনাদেরকে অঙ্ক করা সেট আপটাও দেখাই দিচ্ছি, কিন্তু ভালো করে খেয়াল করবেন এখানে। তাহলে দেখেন, এটা হচ্ছে যে কি আমরা এনতম পদ, অর্থাৎ কোনো সমান্তর ধারা বলেন বা গুণোত্তর ধারা বলেন, যে কোনো পদ বের করার কি সূত্রটা আমরা বুঝালাম। ওকে, বা বুঝলাম। তাহলে এখন দেখেন, এখানে কিন্তু n-1টা কিন্তু আর এর সাথে, খেয়াল রাখবেন এটা কিন্তু আলাদা করে গুণাকারে আছে। অনেকে n-1টা কি করে স্যার এর সাথেও দিয়ে দেয়, কেয়ারফুল এটা যাতে না হয়। তাহলে এখন আসেন, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ওকে, তো এটাকে আমরা মনে করেন, আচ্ছা তো এটাকে আমরা কি করতে পারি, ধরেন আমরা সমষ্টি সামেশন অফ n সংখ্যক পদ। তাহলে এটার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কত 2a প্লাস n-1 ইন্টু ডি। এগুলো স্যার জেনারেল ম্যাথের অধ্যায় 13তে আছে, সবাই একটু দেখে নেবেন ওখানে। আর এখানে হচ্ছে যে কত Sn সমান হচ্ছে, এখানে খেয়াল করেন a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা একটা সূত্র হয়, এই সূত্রটা কখন হয় যখন r এর মানটা লেস দেন 1 থাকে। r এর মানটা যখন কি থাকে স্যার 1 থেকে ছোট থাকে, 1 থেকে কত ছোট থাকে। আর আরেকটা সূত্র হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস 1 এগুলো কিন্তু আলাদা, এখানে n শুধু পাওয়ার হচ্ছে n ডিভাইডেড বাই r মাইনাস 1 যখন r গ্রেটার দেন 1, যখন কি r গ্রেটার দেন কত 1। ঠিক আছে স্যার, তাহলে এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি বের করার হচ্ছে যে সূত্র কয়টা 2টা। তাহলে এখন আসেন আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি, সবাই একটু খেয়াল করেন। যেমন মনে করেন 3 + 5 + 7 + 9। তাহলে আপনাদেরকে যদি বলে এখানে প্রথম 4টা পদের সমষ্টি কত, প্রথম 4টি পদের সমষ্টি, প্রথম 4টি পদের সমষ্টি, তাহলে সবাই একটু খেয়াল করেন প্রথম 4টি পদের সমষ্টি কত। তাহলে এখন আসেন, এখানে a এর মান হচ্ছে কত 3, প্রথম পদ কত 3। তাহলে এটা আসেন সমান্তর নাকি গুণোত্তর দেখি। তাহলে হচ্ছে কত 5 থেকে 3 গেলে কত 2, 7 থেকে 5 গেলে কত 2, তাহলে এটা হচ্ছে কি সমান্তর। তাহলে d এর মান হচ্ছে কত 2। আচ্ছা, তাহলে কয়টা পদের সমষ্টি 4টা পদের সমষ্টি। আমরা কি জানি n সংখ্যক পদের সমষ্টি কত, Sn সমান হচ্ছে কত, Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু কত d। তাহলে সুতরাং 4টা পদের সমষ্টি কত হবে S4, কত S4। তাহলে n এর জায়গায় 4, তার মানে কত 4 কত 2, 2 ইন্টু কত a এর মান হচ্ছে কত 3 প্লাস 4 মাইনাস 1 ইন্টু কত 2। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি স্যার 4/2 করলে কত 2, এরপর 3 দুগুণে কত 6 প্লাস কত 4 থেকে গেলে কত 3 গুণ কত 2। তাহলে এখান থেকে কত পাচ্ছি 6, 3 দুগুণে কত 6, 6 6 কত 12, তাহলে 2 ইন্টু কত 12, তার মানে হচ্ছে কত 24। তাহলে 2 গুণ কত 2 গুণ কত 12, ইন টোটাল হচ্ছে কত 2 গুণ 12 ইন টোটাল মানে কত 24। তাহলে এখন আসেন মিলছে কিনা দেখি। এই যে দেখেন প্রথম 4টা পদ যোগ করেন কত হয় 5 3 কত 8, 8 7 কত 15, 15 9 24 বরাবর। ঠিক আছে স্যার, তো এখন কথা হচ্ছে এগুলো তো আমি 4টা দিয়ে যোগ করতে পারতেছি, কিন্তু মনে করেন যদি প্রথম 100টা পদের সমষ্টি দেয় তখন এর জায়গায় 100 বসাবেন, তাহলে এই সূত্রগুলো তখন খুবই ইফেক্টিভ। ওকে স্যার, তো এখন আসেন ঠিক একইভাবে আমরা কি গুণোত্তর ধারার ক্ষেত্রে করতে পারতেছি। তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে কিভাবে করতে পারতেছি সবাই একটু খেয়াল করেন স্যার। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারবো, দেখেন ধরেন আপনাদেরকে যদি বলে যে 2 প্লাস কত 4 প্লাস কত 8 প্লাস কত 16, এরকম বললো যে এখানে প্রথম 4টি পদের সমষ্টি কত, প্রথম 4টি পদের সমষ্টি কত, প্রথম 4টি পদের সমষ্টি কত। তাহলে এটা যদি বলে, তাহলে প্রথম 4টি পদের সমষ্টি যদি বের করতে হয় তাহলে হচ্ছে আমরা a এর মান হচ্ছে কত 2 প্রথম পদ। এখন আসেন এটা সমান্তর নাকি গুণোত্তর দেখি। 4 থেকে 2 গেলে কত 2, 8 থেকে 4 গেলে 4, তাহলে মিলতেছে না, বিয়োগফল মিলে না। তাহলে আসেন 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2, 8কে 4 দিয়ে ভাগ করলে কত 2, তাহলে ভাগফল মিলতেছে, তার মানে এটা হচ্ছে কি গুণোত্তর ধারা। তাহলে সেক্ষেত্রে r এর মান হচ্ছে কত 2, ওই যে 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে এখন আসেন r এর মান 2, সূত্র আছে 2টা, 1 থেকে ছোট নাকি 1 থেকে বড়, তাহলে 2 তো অবশ্যই কি 1 থেকে বড়। তাহলে সমষ্টির সূত্র কোনটা ইউজ হবে, এইটা। তাহলে সমষ্টির সূত্র হচ্ছে যে কি আমরা কত প্রথম 4টা পদের সমষ্টি, তাহলে S4 কীভাবে করব, S4 কীভাবে করব, a মানে হচ্ছে কত 2। ওকে, তারপর r এর মান হচ্ছে কত 2
এরপর হচ্ছে কত এন, এন হচ্ছে কত 4, এনের জায়গায় কত 4 বসাচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার কত 4 মাইনাস কত 1, নিচে হচ্ছে যে কত 2 মাইনাস 1, দ্যাট মিন্স 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কত 16, 16 মাইনাস কত 1, নিচের 2 মাইনাস 1 তার মানে হচ্ছে কত, এটা তো 1 লিখতে হচ্ছে না, তাহলে কত 2 ইন্টু কত 15, দ্যাট মিন্স হচ্ছে কত 30। তাহলে আসেন এটা মিলছে কিনা দেখি, 2 আর 4 কত 6, 6 8 কত 14, 14 16 কত এই যে 30 বরাবর, দেখছেন। তাহলে এই পুরো আলোচনাটা আশা করি আমি সবাইকে বোঝাতে পারছি, ঠিক আছে স্যার, এই পুরো আলোচনাটা আশা করি আমরা সবাই বুঝছি। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, প্রাথমিক আলোচনার ক্ষেত্রে আমাদের এই এতটুকু পর্যন্ত কি আমাদের জানতে হবে, পরবর্তী কনসেপ্টগুলো কি স্যার আমরা যখন দরকার তখন পড়বো। আসলে আমরা এখন এখানে যত কনসেপ্ট শিখছি এগুলোর উপর আমরা কি কিছু অঙ্ক দেখি, তাহলে সবাই একটু খেয়াল করেন। আমি কিন্তু আপনাদেরকে অঙ্কের কনসেপ্টগুলো দেখাই দিছি এখানে, তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার। এই ক্লাসের ভিডিওটা সবাই একটু ভালো মতো কমপ্লিট করবেন, কারণ হচ্ছে আমাদের অসীম ধারার অঙ্ক করার ক্ষেত্রে খুবই দরকার। তাহলে আসলে আমরা বইয়ের অঙ্ক করি, 9 নাম্বার থেকে শুরু হচ্ছে। ওখানে বলছে আমাদের কোনো অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করতে বলছে। তো অনুক্রমটা সমান্তর নাকি গুণোত্তর শ্রেণীভুক্ত এটা আগে দেখতে হবে। ধারা যেরকম পড়ছি সমান্তর গুণোত্তর, অনুক্রমের ক্ষেত্রেও সেম কনসেপ্ট, একই জিনিস, জাস্ট যোগের জায়গায় কমা, এটাই। তাহলে এখন আসেন প্রদত্ত হচ্ছে যে কি, প্রথমে আমরা একটু খেয়াল করি, একটা প্রশ্ন দেখি। তো আমাদেরকে একটা প্রশ্ন বলছে যে প্রশ্নটা হচ্ছে যে এরকম, হাফ 1 3/2, এরপর কত বলছে 3/2 2 5/2, এরকম অনুক্রমের 10তম 15তম ও 8তম পদ নির্ণয় করো, পদ নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে যে 9-এর 2, ওকে। তাহলে এখন আসেন প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কি স্যার, অনুক্রমটা সমান্তর নাকি গুণোত্তর শ্রেণীভুক্ত এটা আগে মাথায় ক্যালকুলেশন করে ফেলবেন অঙ্ক শুরু করার আগে। তাহলে ফার্স্টে দেখেন হাফ 1 থেকে হাফ গেলে কত হাফ, 3/2 মানে কত 1.5, 1.5 থেকে 1 গেলে কত 0.5, তার মানে তাও কি হাফ। তাহলে বিয়োগফল মিলতেছে, তার মানে এটা হচ্ছে কোন ধরনের ধারা, সমান্তর ধারা। আচ্ছা, তাহলে এখন দেখেন এরপর কিভাবে লিখবেন, যখন কনফার্ম হয়ে যাবেন কোন ধরনের ধারা তারপর অঙ্ক শুরু করবেন। তাহলে দেখেন কিভাবে করতেছি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ যেটা দিয়ে কনফার্ম হয়েছেন ওইটাই লিখবেন, ওকে। দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান কত 1 মাইনাস কত হাফ সমান কত হাফ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান কত 3/2 মাইনাস কত 1, এটাও কত হাফ। যেহেতু 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 দিয়ে লিখতে হচ্ছে না, আমরা সরাসরি লিখতে পারছি, সুতরাং অনুক্রমটি সমান্তর শ্রেণীভুক্ত যার প্রথম পদ প্রথম পদ কত কত হাফ সাধারণ অন্তর b কত হাফ, এই যে সাধারণ অন্তর হাফ। আচ্ছা, তাহলে আমরা জানি সমান্তর অনুক্রমের বা সমান্তর শ্রেণীর, যেটাই বলেন সমস্যা নাই, nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d। তাহলে সুতরাং অনুক্রমটির 10তম পদ, তাহলে 10তম পদ কত হবে a হচ্ছে কত হাফ প্লাস কত n মাইনাস 1, তাহলে হচ্ছে কত 10 মাইনাস কত 1 ইন্টু কত হাফ, তাহলে d এর মান হচ্ছে কত হাফ, ওকে। তাহলে এখন আসেন এখান থেকে কত পাচ্ছি হাফ প্লাস 9 ইন্টু কত হাফ, দ্যাট মিন্স হাফ প্লাস কত 9 কত 2, অর্থাৎ আমরা এখানে কত পাচ্ছি 2 যদি লসাগু নিই 1 প্লাস কত 9, তার মানে কত 10/2 সমান হচ্ছে কত 5। তাহলে অনুক্রমটার 10তম পদ হচ্ছে কত 5, 10তম পদ কত 5, ওকে স্যার। তাহলে একইভাবে, তাহলে এটা ভিডিওটা পজ করে অংশটা লিখে ফেলবেন। তাহলে একইভাবে অনুক্রমটার কততম পদ বের করব 15তম পদ, তাহলে 15তম পদের ক্ষেত্রে এখানে কত হবে 15, এটা হবে কত 14,
তারপর এখানে হবে কত, এটা কাটলে কত 7, তারপরে হচ্ছে যে কত হবে এখানে, সবাই একটু খেয়াল করেন, এখানে কত হবে 2 যদি লসাগু নিই 1 প্লাস কত 14 সমান হচ্ছে কত 15 বাই কত 2, তাহলে এটা হচ্ছে কত 15তম পদ, 15তম পদ। ঠিক আছে স্যার, সবাই একটু ঠিকমতো লিখে নেবেন। তাহলে তারপর হচ্ছে যে কি আমাদের কি নির্ণয় করতে হবে, r-তম পদ কত। তাহলে আসেন r-তম পদ নির্ণয় করি। তাহলে r-তম পদ, তাহলে r-তম পদের ক্ষেত্রে এখানে কত হবে r, এখানে কত r, তাহলে এরপর আমরা কত লিখব, এরপর আমরা কত হাফ প্লাস এই হাফ দিয়ে যদি আরকে গুণ করি তাহলে কত r/2 মাইনাস কত হাফ, দ্যাট মিনস হচ্ছে কত r/2, এটা ক্যান্সেল হবে। ঠিক আছে স্যার, তাহলে আমরা 3টা আনসার বের করে দেখালাম। তাহলে এই টাইপের অঙ্কগুলো সবাই আশা করি করতে পারবেন, যে প্রথমে 10তম পদ বের করবেন, তারপর 15তম পদ বের করবেন, তারপর r-তম পদ বের করবেন। তো প্রথমে কি বলছি, কোন শ্রেণীর ওটা ফার্স্টে মাথায় ক্যালকুলেশন করবেন, বিয়োগ করে ভাগ করে করবেন, সমান্তর নাকি গুণোত্তর কোন শ্রেণীর সেটা দেখবেন। ঠিক আছে স্যার, এরপর যেটা করবেন শিওর হয়ে যাওয়ার পর অঙ্কটা শুরু করবেন এভাবে। ওকে, তাহলে আসেন 9 নম্বরের আমি একটা অঙ্ক দেখাই দিলাম। এরপর আসেন আমি আরেকটা অঙ্ক একটু দেখাই। সাপোজ যে আমাদের এখানে বলছে, ধরেন আরেকটা অঙ্ক, যদি দেখাই দিই, মনে করেন অনুক্রমের n-তম পদ un সমান বলল 1 মাইনাস 1 টু দি পাওয়ার 3n ডিভাইডেড বাই 2 হলে এর 10তম 15তম r-তম পদ নির্ণয় করো। ঠিক আছে স্যার, তাহলে এই প্রশ্নটা একটু খেয়াল করেন স্যার, এটা হচ্ছে যে 9-এর কত নাম্বার প্রশ্ন, 9-এর চ, তার মানে 9-এর 6 নাম্বার প্রশ্ন। ওকে, তাহলে এখন দেখেন এখানে হচ্ছে যে কি আমাদেরকে কোনো অনুক্রম সরাসরি তালিকা পদ্ধতি আকারে দেয় নাই, আমাদের হচ্ছে একটা জাস্ট কন্ডিশন দিচ্ছে এটা। তাহলে আসেন এখানে এটা আরও ইজি, দেখেন এখানে অনুক্রমের n-তম পদ কমা un সমান 1 মাইনাস 1 টু দি পাওয়ার কত 3n ডিভাইডেড বাই কত 2। ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে সুতরাং অনুক্রমের 10তম পদ, তাহলে 10তম পদ কত u10 1 মাইনাস 1 টু দি পাওয়ার কত 3 ইন্টু কত 10 ডিভাইডেড বাই কত 2, দ্যাট মিন্স 1 মাইনাস 1 টু দি পাওয়ার কত 30, কত 30 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন, এটা হচ্ছে 30 একটা জোড় সংখ্যা, তাহলে এটা যদি জোড় সংখ্যা হয় মাইনাসের উপর জোড় সংখ্যা থাকলে মাইনাসটা চলে যাবে, তাহলে মাইনাসটা চলে গেলে কত 1 মাইনাস 1 বাই কত 2, দ্যাট মিন্স 0/2, তার মানে হচ্ছে কত 0। ওকে, তারপর হচ্ছে অনুক্রমের আমরা যদি কত 15তম পদ বের করি, তাহলে 15তম পদ u15 1 মাইনাস 1 টু দি পাওয়ার 3 ইন্টু 15 ডিভাইডেড বাই কত 2, দ্যাট মিন্স 1 মাইনাস 1 টু দি পাওয়ার কত 45, কত 45। তাহলে 45 হচ্ছে যে কি একটা বিজোড় সংখ্যা, মাইনাসের উপর বিজোড় সংখ্যা থাকলে মাইনাসটা থেকে যাবে, তার মানে হচ্ছে কত 1 মাইনাস 1, মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে মাইনাসটা থেকে যাবে, জোর পাওয়ার থাকলে তো মাইনাসটা চলে যাবে। যেমন -1 হোল স্কয়ার জোর হচ্ছে 2 পাওয়ার 2, তাহলে এটা হচ্ছে কত +1 হয়। আবার -1 হোল কিউব বিজোড়, তাহলে এটা হচ্ছে কি -1 হয়, এটাই। তাহলে হচ্ছে এখানে আলটিমেটলি কত 1 প্লাস কত 1 ডিভাইডেড বাই 2, তাহলে 2/2 সমান হচ্ছে কত 1। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন স্যার সবাই, যদি 10তম n এর মান যদি জোর বসাই তাহলে আনসার আসতেছে কত 0, n এর মান যদি বিজোড় বসাই তাহলে আনসার আসতেছে কত 1। এটা কিন্তু সবসময় হবে, এটার ক্ষেত্রে আপনি n এর মান এখানে 8 বসান আনসার কিন্তু 0ই পাবেন, n এর মান যদি আমি 17 বসাতাম আনসার কত 1 পেতাম। তাহলে এখন আসেন আমাদেরকে r-তম পদ বের করতে হবে না, তাহলে r-তম পদটা কীভাবে বের করব, সবাই একটু খেয়াল করেন স্যার, r-তম পদটা তাহলে স্যার কীভাবে বের করব, তাহলে সুতরাং অনুক্রমের r-তম পদ ur সমান 1 মাইনাস 1 টু দি পাওয়ার কত 3r ডিভাইডেড বাই কত 2, তাহলে ডিভাইডেড বাই কত 2। তাহলে এখন আসেন r এর মান যদি দেখেন, আমি এখানে একটা নাম্বার লিখলাম 0, একটা নাম্বার লিখলাম 1, এই মানটা কখন হবে, যখন r জোড়, ঠিক আছে, আর 1 কখন হবে, যখন r বিজোড়। অর্থাৎ r এর জায়গায় যদি আপনি জোড় সংখ্যা বসান
তাহলে আনসারটা সবসময় কি 0 পাবেন। যেমন 10 বসাইছি 0 পাইছি না, ওরকম সবসময় 0 পাবেন। আরেক জায়গায় যদি বিজোড় সংখ্যা বসায় আনসারটা কি 1 পাবেন, ওই 15-এর মতো করে। ঠিক আছে স্যার? তাহলে সবাই একটু দেখেন, এই অঙ্কটা সবাই কমপ্লিট করে ফেলবেন। ওকে, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, এখানে আবার 9 নাম্বার একটা অঙ্ক দিছে যেরকম 0 1 0 1 0 1। এটা কিন্তু দেখেন, আমি যদি 1 থেকে 0 বাদ দিই, এটারও সেম 10তম 15তম 8তম পদ কত। এটা হচ্ছে এখন সমান্তর নাকি গুণোত্তর, কীভাবে বুঝবো এটা? 1 থেকে 0 বাদ দিলে কত? 1। 0 থেকে 1 বাদ দিলে -1, সমান্তর হচ্ছে না। কারণ একবার হচ্ছে যে এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে হচ্ছে কত? 1। আবার এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে কত? -1, হচ্ছে না। তাহলে এখন আমি যদি ভাগ করি, 1কে 0 দিয়ে ভাগ করতেছি, 1কে 0 দিয়ে ভাগ তো হবেই না, এটা তো অনির্ণেয়। ওকে, তো এখন এটা সমান্তর গুণোত্তর কোনোটাতে পড়তেছে না, তো এটা কীভাবে করবো? এটা তো দেখেন, এটা একটা প্যাটার্ন। প্যাটার্নটা কি খেয়াল করেন? প্যাটার্নটা হচ্ছে, মনে করেন প্রথম পদ কত? 0, তৃতীয় পদ কত? 0, পঞ্চম পদ কত? 0। তাহলে প্রথম, তৃতীয়, পঞ্চম 0, অর্থাৎ বিজোড়তম পদগুলো সবগুলো হচ্ছে কত? 0। আরেকটা জিনিস দেখেন, দ্বিতীয় পদ হচ্ছে যে কত? 1, চতুর্থ পদ 1, ষষ্ঠ পদ 1, তাহলে জোড়তম পদগুলো হচ্ছে কত? 1। তাহলে 10তম পদ, 10তম পদটা কি? 10তম পদটা অবশ্যই কত হবে? 1 হবে, কারণ এটা জোড় পদ। 15তম পদটা কত হবে? 0 হবে, কারণ এটা কি বিজোড় পদ। 0 0 এরকম করে যাচ্ছে প্যাটার্ন। তাহলে 8তম পদ কত হবে? 8তম পদ 1 হতে পারে যখন হচ্ছে যে কি আর কি জোড়, আর 0 হতে পারে যখন কি আর বিজোড়। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন স্যার। এই অঙ্কটা দেখাই দিলাম, আমি এটাও দেখাই দিলাম। ওকে, তাহলে আজকের ক্লাসে আমি এতটুকু পর্যন্ত রাখতেছি। তো আজকের ক্লাসে আমি মোটামুটি প্রাথমিক আলোচনাগুলো দেখালাম আপনাদেরকে। তো পরবর্তী ক্লাস হচ্ছে কি আমি অঙ্কগুলো আরও কন্টিনিউ করব। তো সবাই আজকের ক্লাসের ভিডিওটা একটু ভালো মতো ফলো করবেন, সবাই একটু ভালো মতো ফলো করবেন স্যার, কারণ এই ভিডিওতে হচ্ছে আমাদের অঙ্ক করার জন্য যে কনসেপ্টগুলো দরকার আমি সবগুলো নিয়ে আলোচনা করছি। তো পরবর্তী ক্লাসে আমি অঙ্কগুলো কন্টিনিউ করব এখান থেকে, কারণ ধারা থেকে আমাদের প্রতি বছর ঘুরে ফিরে প্রশ্ন আসে। তো খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, সবাই একটু ভালো মতো ক্লাসটা পারফর্ম করবে না। ঠিক আছে স্যার? তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে।